নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো নিয়ে। তার কারণ হচ্ছে যে ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো অনেক ক্ষেত্রেই ধরা পড়ে অনেকটা পরে, তখন হয়তো দেখা যায় যে থার্ড অথবা ফোর্থ স্টেজ হয়ে গেছে। সুস্থ সবল স্বাভাবিক শরীর, অথচ তার মধ্যেই যে রয়েছে ক্যান্সারের লক্ষণ, সেটা অনেকেই বুঝতে পারেন না। তাই ক্যান্সারের লক্ষণগুলো জানা অত্যন্ত জরুরি। আর সেই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে। আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট অঙ্কোলজিস্ট ডক্টর সন্দীপ গাঙ্গুলি। নমস্কার। প্রথমে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। কিছু ক্ষেত্রে ক্যান্সারের উপসর্গ আমরা আটকাতে পারি যদি মানুষ একটু সচেতন হয়, কিন্তু মানুষ সচেতন হচ্ছে না এই জন্যই কারণ অনেক সময় এই উপসর্গগুলো সাধারণ রোগের উপসর্গের সঙ্গে সাধারণ মানুষ গুলিয়ে ফেলে। মানে যেমনি ধরুন ব্রেস্ট ক্যান্সারে কি হয়, একটা উপসর্গ হচ্ছে এটা লাম্প হয়, কিন্তু সেই লাম্পে কোনো ব্যথা হয় না। তো সাধারণ মানুষ ভাবে যে একটা ধারণা আছে যে ক্যান্সার মানে ব্যথা, কিন্তু ব্রেস্ট ক্যান্সারের যে লাম্প হয় সেটা কিন্তু শুরু হয় এটা কোনো ব্যথা ছাড়া। তো এটা অনেক সময় মানুষ ইগনোর করে। বা ফুসফুসে কারো ধরুন ক্যান্সার হয়েছে, তার উপসর্গ হচ্ছে কাশি থেকে হয়তো রক্ত, একটু বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা ওজন কম। সেগুলো কিন্তু এখনও অনেক মানুষ যক্ষার সঙ্গে গুলিয়ে ফেলে। বা অনেকে ভাবে যে আমি স্মোক করছি তাই এটা হচ্ছে স্মোকার্স কফ। বা এই যে গল ব্লাডারে ক্যান্সার বা স্টমাকের ক্যান্সার, কি উপসর্গ দিয়ে শুরু হয়? একটা পেট ব্যথা, একটা অ্যাসিডিটি। সাধারণ মানুষের একটা অভ্যাস হচ্ছে অ্যাসিডিটি হয়েছে এটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই, বা ওষুধের দোকানে গিয়ে বলে দিই, এটা ফার্মাসিস্টকে আমরা বলি যে দাদা একটা গ্যাসের ওষুধ দিন, দিয়ে দিল। তো সেটাও একটা আমরা মিস করি অনেক সময়। বা এই যে কোলন ক্যান্সার উপসর্গ হচ্ছে ধরুন হঠাৎ করে কারোর কোষ্ঠকাঠিন্য শুরু হলো, বা কোষ্ঠকাঠিন্যর পরে আবার একটু ডায়রিয়া হচ্ছে, তো ভাবছি একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিই বা একটা ল্যাক্সেটিভ খেয়ে নিই। মেইন জিনিসটা হচ্ছে মানুষের একটা সচেতনতার অভাব রয়েছে, কারণ অনেকেই ভাবে যে আমার ক্যান্সার হবে না, কিন্তু কার ক্যান্সার হবে সেটা তো কেউ বলতে পারে না। তো যে কোনো এইরকম উপসর্গ হলে পেশেন্টের উচিত যে ডাক্তারের সঙ্গে সে যেন যোগাযোগ করে। আরও কিছু উপসর্গ রয়েছে, সেগুলো অনেক ক্যান্সারেই দেখা যায়, যে ওজন কমে যাওয়া, বা খিদের প্রতি একটা অরুচি, বা রাতে হয়তো ঘাম হচ্ছে, এগুলোও কিন্তু অ্যাডভান্স ক্যান্সারের উপসর্গ। একেবারে স্যার, এই যে ক্যান্সারের উপসর্গগুলোর কথা আপনি বললেন, সাধারণত এই উপসর্গগুলো ধরা পড়ে কোন স্টেজে? এখন ধরুন কারো রক্তক্ষরণ খুব হয়ে গেছে, তখন অনেকজন মানুষের স্টেজ 3 বা অ্যাডভান্স ক্যান্সার হচ্ছে। ক্যান্সার স্ক্রিনিং যেটা খুবই জরুরি। স্ক্রিনিং হচ্ছে যে মানুষের কোনো রোগ নেই, সে পরীক্ষা করে দেখছে যে তার ভেতরে ক্যান্সার আছে কি নেই। আমরা কিছু ক্যান্সারের স্ক্রিনিং করতে পারি, যেমনি মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার, বা পুরুষদের জন্য প্রস্টেট ক্যান্সারের স্ক্রিনিং, বা উভয় লিঙ্গর জন্যই কোলন ক্যান্সার। কিন্তু আমাদের মধ্যে একটা আছে যে আমরা ঠিকই আছি, কেন টেস্ট করাবো? তো এই মানুষ যদি সচেতন হয়, তো আমরা কিন্তু ক্যান্সার অনেক আগেই ধরতে পারি। স্যার, আপনি যে স্ক্রিনিংয়ের কথা বললেন, সেই স্ক্রিনিংয়ের মধ্যে কোন কোন টেস্টগুলো খুব ইম্পর্টেন্ট? ডিপেন্ড হচ্ছে কী ধরনের ক্যান্সারের স্ক্রিনিং করছি। ব্রেস্ট ক্যান্সারের জন্য হচ্ছে 45 বছর ঊর্ধ্বে যেসব মহিলারা, তাদের প্রত্যেক বছর একটা করে ম্যামোগ্রাফি করা। সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিংয়ের জন্য হচ্ছে যে একটা প্যাপসমিয়ার টেস্ট করা। কোলন ক্যান্সারের জন্য হচ্ছে এটা 10 বছর অন্তর একটা সিম্পল একটা কোলোনোস্কোপি করা। প্রস্টেট ক্যান্সারের জন্য আমরা একটা ব্লাড টেস্ট করি, পিএসএ। আর যারা খুব হেভি স্মোকার, তাদের বয়স যখন 50-এর ঊর্ধ্বে যখন হয়ে যায়, তো লাং ক্যান্সারের জন্য কিন্তু আমরা স্ক্রিনিং করতে পারি লো ডোজ সিটি স্ক্যান দিয়ে। কি ভ্যাকসিন দিয়ে আমরা ক্যান্সারকে সম্পূর্ণভাবে আটকাতে পারি? ক্যান্সারের চিকিৎসা উন্নত মানের হয়েছে কারণ আমরা বায়োপসি করে জানতে পারছি যে প্রত্যেকটা ক্যান্সার এক না। যেমনি হাতের 5টা আঙ্গুল এক না, তেমনি প্রত্যেকটা ক্যান্সারও এক না।
এই বায়োপসি করে আমরা মলিকুলার টেস্ট করি। সেই টেস্টের মাধ্যমে আমরা ডিসাইড করি যে কোন পেশেন্টটি কেমোথেরাপি পাবে, কোন পেশেন্টকে আমরা টার্গেটেড থেরাপি দিয়ে ট্রিট করতে পারি। টার্গেটেড থেরাপি হচ্ছে এটা সিম্পল একটা ট্যাবলেট ভাবেও হতে পারে, যেখানে কোনো কেমোথেরাপি পার্শ্ব প্রতিক্রিয়া নেই, মানুষ সাধারণ জীবনযাপন করছে, বাইরে থেকে কেউ বুঝবেও না যে তার ভিতরে ক্যান্সার হয়েছে বা আছে। এখন নতুন এসছে ইমিউনোথেরাপি, যেটাও আমরা একটা বায়োপসি টেস্টের মাধ্যম দিয়ে বুঝতে পারি যে একে ইমিউনোথেরাপি দিলে লাভ হবে কি হবে না। তো সেই ইমিউনোথেরাপিরও উন্নত মানের চিকিৎসা, যার জন্য এখন ক্যান্সার পেশেন্টরা কিন্তু অনেক দিন বেশি সুস্থ থাকছে, স্বাভাবিক জীবনযাপন করছে। ভ্যাকসিন হচ্ছে ক্যান্সার প্রিভেনশনের জন্য, যেটা হচ্ছে একটা হচ্ছে এইচপিভি ভ্যাকসিন, যেটা সার্ভাইকাল ক্যান্সারের জন্য আমরা দিচ্ছি বাচ্চা মেয়েদের, এবং যুবতীদেরও আমরা দিচ্ছি। আর ছোটোবেলায় আমরা যখনই কেউ জন্মে তাকে এখন আমরা হেপাটাইটিস বি ভ্যাকসিন দিই, যাতে হেপাটাইটিস বি ইনফেকশন প্রিভেন্ট করলে তার ভবিষ্যতে লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে, তারপর অনেকটাই ভালো হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন, কিন্তু আবার দেখা যায় যে ক্যান্সারটা ফিরে এলো। এই যে ক্যান্সারটা ফিরে আসে, এটা কেন আসে, কাদের আসে, এবং তার জন্য এটা কি আমাদের আধুনিক চিকিৎসার অগ্রগতির সঙ্গে ফিরে আসার যে প্রবণতা সেটা কি কমেছে? কারণ ক্যান্সার হচ্ছে এটা সিস্টেমিক ডিজিজ, মানে কারোর ধরুন ব্রেস্টে ক্যান্সার হয়েছে এই নয় যে ক্যান্সার সেলসগুলো শুধু ব্রেস্টেই রয়েছে, রক্ত সঞ্চালনের রাস্তাতেও থাকে। তো সেই জন্য আমরা কিন্তু সার্জারির পর কিমোথেরাপি দিই, কিন্তু কিমোথেরাপি দেওয়া সত্ত্বেও সব ক্যান্সার সেলস মারা যায় না। কিছু ক্যান্সার স্টেম সেলস বলে একটা জিনিস আছে, যারা অনেক সময় শরীরের ভিতরে লুকিয়ে থাকে। এবার কিছু কোন মানুষের রোগ ফেরত আসার সম্ভাবনা, যেটা আপনি বললেন, যারা ধরুন প্রাথমিক পর্যায়ে যখন আমাদের কাছে এসছে ধরুন স্টেজ 3-তে, তাদের রোগ ফেরত আসার সম্ভাবনা অনেক বেশি কম্পেয়ার টু আ পার্সন যে স্টেজ 1 বা স্টেজ 2-তে এসছে, বা তার কী ধরনের ক্যান্সার হয়েছে, অ্যাগ্রেসিভ ধরনের ক্যান্সার না নন অ্যাগ্রেসিভ ধরনের ক্যান্সার। তো এটা হচ্ছে এই জন্য কিছু মানুষের রোগ ফেরত আসে, কিছু মানুষের রোগ হয়তো দেরিতে ফেরত আসে, কিছু মানুষের রোগ হয়তো দ্রুত ফেরত আসে। এবার উন্নত মানের চিকিৎসার মাধ্যমে আমরা এই রোগ ফেরত আসার সম্ভাবনাটাকে কম করে দিচ্ছি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে এখনও বলা যায় না যে নির্মূল করে দিলাম যে আর রোগ ফেরত আসবে না। আমরা ফেরত আসার চান্স নিশ্চয়ই কম করে দিয়েছি, এবং এই জন্যই আমরা পেশেন্টদের বলি যে যখন চিকিৎসা হয়ে গেছে তখন কিন্তু আপনি কিন্তু আপনার ডাক্তারের সঙ্গে ফলো আপে থাকবেন, কারণ অ্যাটলিস্ট মিনিমাম 5 years অফ ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ফলো আপে থাকার সময় ডাক্তাররা কিছু পরীক্ষা নিরীক্ষা করে, যার মাধ্যমে কিন্তু যদি রোগটা যদি সাইলেন্টলিও যদি ফেরত আসে, ডাক্তার সেটা পিক আপ করতে পারে। তার মানে আপনি বলছেন স্যার যে 5টা বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5টা বছর তো অ্যাটলিস্ট গুরুত্বপূর্ণ। তো এই 5 বছর তো মিনিমাম ফলো আপ করতে হবে, আর তারপর আমরা বলি বছরে একবার করে ফলো আপ করলেও চলে। লাস্টলি যেটা সবসময় আমরা বলে থাকি যে প্রিভেনশন, ক্যান্সারের প্রিভেনশন করার জন্য আপনি আমার অডিয়েন্সকে কি বলবেন? ক্যান্সারের প্রিভেনশন করার জন্য কিছু অ্যাডভাইস দেবো, যেগুলো অনেক মানুষ হয়তো পছন্দ নাও করতে পারে। এক হচ্ছে ধূম্রপানটা বর্জন করুন, মদ্যপান বর্জন করুন, খাওয়া দাওয়া করুন, সব কিছুই খাবেন কিন্তু সীমিতভাবে খাবেন, কারণ কেউ যদি ওভারওয়েট যদি হয়ে যায় বা কেউ যদি খুব বেশি ফ্যাটি ফুড যদি খায়, তারও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন তো আমরা অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু আমরা পারি বাড়ির মধ্যে পলিউশন অ্যাভয়েড করতে। তো ধুয়ো, যখনই কোনো কিছু ব্যবহার হবে, জানলাটা খুলে রাখুন যাতে ধুয়োটা যাতে ইজিলি বেরিয়ে যায়। আর স্ক্রিনিংয়ের দিকে যান, স্ক্রিনিং করুন, আর যে কোনো উপসর্গ হলে ফার্মাসিস্টের কাছে না, আগে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, তার পাশাপাশি ক্যান্সারের ফিরে আসার কারণ এবং ক্যান্সার ছড়িয়ে পড়ার কারণ, আর ক্যান্সারের প্রিভেনশন সম্পর্কে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ডাক্তারবাবুকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শক বন্ধুরা, আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে বা আরও অন্যান্য বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আসুন, লিখে জানান। আর
যে সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন আপনারা রাখতে চান সেই প্রশ্ন নিয়ে আমরা আলাদা করে, একদম সম্পূর্ণ আলাদা করে আপনাদের জন্য একটা বিশেষ অনুষ্ঠান করব। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।